সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজধানীর মিটফোর্ডের সামনে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নেত্রকোনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার সংবাদ সম্মেলনে ডিসি লালবাগ জোন জানায়, ঘটনার নেপথ্যের কারণ বের করতে কাজ করছে পুলিশ। এদিকে এই হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে নির্দেশনা চাওয়া হয়েছে। ঘটনা তদন্তে আরও অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং ঘটনার সাথে জড়িত যে বা যারাই থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, অপরাধী যে দলেরই হোক সরকার কাউকেই ছাড় দেবে না। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এখানে ধরেন অনেকে মুরব্বীও ছিল, কিন্তু সবাই ভিডিও ফুটেজ নিয়েছে, কিন্তু আগে আসে না। আমাকে এই সমাজের এই জিনিসগুলির দিকে একটু কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু তারপর আমি কাউকে কোনো দোষ আমি দিতে যাচ্ছি না। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কোনো অবস্থায় ছাড় দেব না, তার পরিচয় যত ধরনের যেই ধরনের পরিচয় হোক না কেন। রাজধানীর মিটফোর্ডে হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দুপুরে মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। এ সময় মিটফোর্ডে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও ফুটপাতের দোকান উচ্ছেদে আনসার বাহিনীকে আরও সক্রিয় করার দাবি জানান শিক্ষার্থীরা। গত 9 জুলাই মিটফোর্ডের সামনে হত্যা করা হয় ব্যবসায়ী সোহাগকে। এরপর থেকেই ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তার দাবিতে মিটফোর্ড এলাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবির হোসেন। আবির, শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা, এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? ধন্যবাদ আপনাকে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 3 নম্বর গেটে। আপনি জানেন যে এখানে 9 জুলাই কিন্তু ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং সেজন্যই কিন্তু এখানকার নিরাপত্তার ঘাটতির কারণে কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছে যে তারা কিন্তু আজকে থেকে সম্পূর্ণভাবে শাটডাউন ঘোষণা করা হয়েছে। এবং এই ঘটনার পরে কিন্তু এই এলাকায় এক ধরনের থমথমে পরিবেশ বিরাজ করছে এবং এই হত্যারকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি এক ধরনের বিক্ষোভ হয়েছে। এবং শিক্ষার্থীরা বলছে যে ক্যাম্পাসের ভিতরে এই ধরনের ঘটনা আসলে কখনো কাম্য নয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত প্রায় 7 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। রবিবার আজকে কিন্তু 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ হচ্ছে তাদের ভিতরে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তারা, আপনি যে হত্যার ভিডিওটা দেখেছেন সেখানে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার ফলে কিন্তু সাধারণ মানুষ যারা এখানে আছে তারা কিন্তু এক ধরনের ভয়ে আছে। যারা এখানে চিকিৎসার জন্য আসে তারা আমাদেরকে জানিয়েছে যে তারা অনেকটা আতঙ্কে রয়েছে। এবং এখানে যারা এসেছে তাদের সাথে আমরা কথা বলতে চাই যে তারা আসলে কতটা আতঙ্কিত এই বিষয়ে। এখানে একজন রয়েছে, আপনি যদি আমাদেরকে জানাতেন যে এই সাম্প্রতিক সময়ে যে ঘটনাটা ঘটেছে সে নিয়ে আপনারা যে সাধারণ মানুষ এখানে রয়েছেন সে বিষয়ে কতটা আতঙ্কিত? আমি খুবই আতঙ্কিত। আমি এই রুমেই ছিলাম, আমার আব্বু স্টাফ এখানকার, আমি এই রুমেই ঘুমাইছিলাম। তো হঠাৎ করে উঠে আইসে আমি যা দেখছি ওখান থেকে ওই লোকটারে 10 জনে যে মারতাছে, আমি মনে মনে খালি কইছি আল্লাহ কেউ ধরে না কে, আল্লাহ কেউ ধরে না কে। এখানে লোক ছিল 50 জনের উপরে, আরও বেশি। ওখানে লোক ছিল 50-100 জনের উপরে। আনসার ক্যাম্পে এখানে একটা লোক এসে ধরে না। আমি দেখি আমার দেখতে পারি না, আমার রুমে কোনো কাঁপতাছে, ওটা আমি দেখতে পারি না। আমি দেখি খালি বাবা কইতাছে আর খালি ঘুরতেছে এই সোজা বাড়ি, এই সোজা ইয়া সব আমি নিজের চোখে দেখছি। আর শুনছিলেন যে আসলে যেখানে সাধারণ মানুষ রয়েছে তারা আসলে এই বিষয়টাকে কেন্দ্র করে আসলে কতটা আতঙ্কিত রয়েছে এবং তারা যেটা বলছে এই ধরনের আসলে চাঁদাবাজার ঘটনাকে কেন্দ্র করে যারা এই ধরনের ঘটনা ঘটছে তাদের আসলে দ্রুত বিচারের আওতায় আনার জন্য তারা আসলে অনুরোধ করেছে। যারা সরকার রয়েছে, অন্তর্বর্তী সরকার, তাদের কাছে জোরালো আবেদন এই ধরনের ঘটনা যেন সামনে না ঘটে তার জন্য এই দ্রুত বিচারের জন্য তারা দাবি জানিয়েছে। তো মিটফোর্ড হাসপাতালের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 3 নম্বর গেট থেকে আসলে কাবির, আপনাকে ধন্যবাদ। মিটফোর্ড এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাবির হোসেন।
খুলনার বহিষ্কৃত যুবদল নেতা মাহবুব হত্যাকাণ্ডে কিলিং মিশনে অংশ নেয়াদের তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের নেপথ্যে পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে দাবি বিএনপি নেতাদের। আর প্রতিপক্ষের উপর দায় চাপিয়ে দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জামায়াতে ইসলামীর। মাকসুদ রহমানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। গত ফেব্রুয়ারি মাসে কুয়েটে সংঘর্ষের সময় রামদাহাতে ছবি ভাইরাল হওয়া খুলনার যুবদল নেতা মাহবুবুর রহমান খুন হয় শুক্রবার। বাড়ির সামনে প্রাইভেট কার পরিষ্কার করার সময় তাকে গুলি করে হত্যা করে, পরে পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে। নৃশংস এই হত্যাকাণ্ডের পর ক্ষোভ দেখা দেয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে। স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা বলছেন, দৌলতপুর থানা বিএনপি অফিস ভাঙচুরের মামলায় বাদী ছিলেন মাহবুব। রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের। তাকে হত্যা করলে ওই এলাকায় তারা প্রভাব বিস্তার করতে পারবে, এরকম ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই তাকে হত্যা করা হয়েছে। রাষ্ট্রের তদন্ত সাপেক্ষে বেরোয় আসবে, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। হত্যাকারীরা চিহ্ন রেখে গেছে যা অনেক কিছুর ইঙ্গিত করে বলে মন্তব্য স্থানীয় বিএনপি নেতাদের। তাকে হত্যা করার পরে কিছু চিহ্ন কিন্তু তার কাছে রয়ে গেছে, রক কাটা, দুই পায়ের রক কেটে দিয়ে চলে গেছে। এইগুলো তো ইন্ডিকেট করে অনেক কিছু। অভিযোগের তীর যখন জামায়াতের দিকে, তখন এই দলের নেতারা বলছেন প্রতিপক্ষকে দোষ চাপানোর রাজনীতি থেকে এখন বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক দলের কর্মী কেন নিহত হলো, তাহলে এখন এইটা একটা প্রতিপক্ষ হিসাবে ওই পুরানো কায়দায় একটা দোষ চাপায় দেওয়ার একটা চেষ্টা চলতেছে, এটা অবশ্যই গ্রহণযোগ্য না। আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে আশাবাদী পুলিশ। যারা জড়িত বলে আমরা ধারণা করছি, এদেরকে ধরতে পারলে, যেহেতু আমাদের পার্টি কাজ করছে, ধরতে পারলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবো যে কি কারণে হত্যাকাণ্ডটা ঘটতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যে কোনো মূল্যে চলতি মাসে জুলাই সনদ প্রণয়ন করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। একথা জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে সূচনা বক্তব্যে কথা বলেন তিনি। আলী রিয়াজ আরও বলেন, রাষ্ট্র সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর যথেষ্ট আন্তরিকতা রয়েছে। এরই মধ্যে বেশ কিছু ইস্যুতে অগ্রগতি হয়েছে, আর কিছু বিষয়ে আলোচনা চলছে। সবার চেষ্টা রয়েছে ঐক্যমত্য প্রতিষ্ঠায়। চলতি সপ্তাহে এই আলোচনায় বড় অগ্রগতি আসবে প্রত্যাশা ঐক্যমত্য কমিশনের। জুলাই আগস্টের আন্দোলনের শহীদদের প্রতি এটা হবে আমাদের যে দায়িত্ব আছে, সে দায়িত্ব পালনের একটি পদক্ষেপ। সেই বিবেচনায় আপনাদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আমরা আশা করছি যে আলোচনা এই পর্যায়ে, বিশেষ এই সপ্তাহে আলোচনা একটু দ্রুততার সঙ্গে অগ্রসর হবে। সেই জন্য আমি বারবার আপনাদেরকে অনুরোধ করেছি, সংক্ষেপে সুনির্দিষ্টভাবে আলোচনা করলে সুবিধা হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার সকালে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে এনসিপি দলীয় প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ চেয়ে নির্বাচন কমিশনের কাছে তালিকাভুক্তির আবেদন জানায়। এছাড়া দল নিবন্ধনের প্রক্রিয়া, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যবস্থা এবং ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছেন দলের নেতারা। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয়, সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। পেশিশক্তি ও প্রশাসনকে ব্যবহার করে চাঁদাবাজ এবং লুটের রাজত্ব কায়েম করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার 13তম দিনে জাতীয় নাগরিক কমিটি পিরোজপুর জেলা শাখার আয়োজনে পথসভায় একথা বলেন তিনি। এর আগে দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় বক্তব্য দেন তারা। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ সবকিছু এই সরকার, গত সরকার করেছে। গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা মাফিয়া তন্ত্রের ব্যবস্থায় ফিরে যেতে চাই না। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর স্বাগত আরও একবার দেখছেন নিউজ 24 সংবাদ। এনবিআর সংস্কার অধ্যাদেশে শব্দ চয়নে কিছু ভুল ছিল, সংশোধন করতে নীতিমালা করা হবে, জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাইজুল কবির খান। রোববার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। জ্বালানি উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা ও রাজস্ব আদায় বাধাগ্রস্ত করাই আন্দোলনের উদ্দেশ্য ছিল। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে দুটি বিভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটি রাজস্ব নীতি বিভাগ ও আরেকটি রাজস্ব বাস্তবায়ন বিভাগ। এই দুই বিভাগে সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগে একটি নীতিমালা করা হবে। প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা কাডারের সমস্যা, কাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এইটা অর্থনীতির ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে এবং রাজস্ব আদায় বাধাগ্রস্ত করা এটা হয়েছে। সমস্যাটার সূত্রপাত হচ্ছে যে বিসিএস প্রশাসন কাডারের সঙ্গে অন্যান্য কাডারের যে বিরোধ, এবং এইটা ওই যে শুল্ক আবগারি এবং আয়কার, এটা একটা পুরনো বিরোধ। আপনারা জানেন যে ওদের আরেকটা 24 কাডার না কত মিলে একটা ওদের আরেকটা সেশন আছে, তো এইটা হচ্ছে মূল কারণ। জুলাই আন্দোলনের প্রতীক রংপুরের আবু সাইদ হত্যায় রাফিউল ও আনোয়ার নামে আরও 2 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী 22 জুলাই তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। এছাড়াও পলাতক সাবেক ভিসি হাসিবুর সহ 24 জনের বিরুদ্ধে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 2টি জাতীয় দৈনিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনের বিরুদ্ধে পরোয়ানা ফেরত দিতে 2 দিনের সময় চেয়েছে ট্রাইব্যুনাল। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পক্ষে সাফাই দেয়া শিক্ষকদেরও বিচার চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দল। সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে এ দাবি জানান তারা। বলেন, জুলাই অভ্যুত্থানে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশদাতা ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং গণভবনে গিয়ে স্বৈরাচারের মদতদাতা শিক্ষকদের বিচার করতে হবে। এ সময় তারা ফ্যাসিস্টদের চিরতরে দমন করতে দেশের স্বার্থে সকলকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান। ভিডিও ফুটেজ আছে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সবকিছুই আছে। সেগুলোর বেসিসে আমি আমার প্রশাসনকে এবং আমাদের বাংলাদেশ সরকার বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, সেই শিক্ষকরা গিয়ে তারা তাদেরকে ব্লাঙ্ক চেক দিয়েছে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে, আপনারা গুলি চালান। আমি যারা সহায়তা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকরা পরিষ্কারভাবে তাদের বিচার দাবি করছি। এখানে কোনো হাইড এন্ড সিক নাই, তারা গণভবনে গেছে, ভিডিও ফুটেজ আছে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সবকিছুই আছে। সেগুলোর বেসিসে আমি আমার প্রশাসনকে এবং আমাদের বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি জোর দাবি জানাচ্ছি এদের বিচার করার জন্য। এবারে ফেনীর বন্যার খবর। ফেনীর 6টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন মেরামতের জন্য প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। এর মধ্যে বল্লামুখ বাঁধ গুরুত্বপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, অর্থের পরিমাণে বাঁধটি মানসম্মত হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পে কোনো দুর্নীতি হচ্ছে না। বাঁধটি সম্পূর্ণ হতে আরও 3 মাস সময় লাগবে। মঞ্জুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। ফেনীর মুহুরী নদীর তীরে ভারত বাংলাদেশ সীমান্তে সংস্কার করা হচ্ছে বল্লামুখ বাঁধ। দৈর্ঘ্য 680 মিটার। 2024-এর বন্যায় গুরুত্বপূর্ণ এ বাঁধটিও ক্ষতিগ্রস্ত হয়ে পানিতে ভাসে ফেনী সহ 3টি জেলা। বল্লামুখ বাঁধ তৈরিতে বরাদ্দ দেয়া হয় 5 কোটি 39 লাখ টাকার বেশি। তবে স্থানীয়রা বলছেন, কোটি কোটি টাকার বাঁধ এত নড়বড়ে হলে সামনের পুরো বর্ষা মৌসুমে আবারও ভোগান্তি পোহাতে হবে। এছাড়া দুর্নীতির অভিযোগ তুলছেন তারা। এই রাস্তাটা কাটিয়ারে এখন খাদত কিছু দিচ্ছে, ওইখান দিয়ে একটা রাস্তা আছিল, এই রাস্তাটা এটারে কাটিয়ারে আনিয়া লাগছে, এখানে উত্তর দিয়ে একটা রাস্তা আছিল, এটারও কাটিয়ে নিয়ে এখানে পালাইছে। এরা মারিয়ে আনে না বাইরের থেকে। তালাব না কোন করতে কোন হিয়ে কিছুটা কাম করছে, কিন্তু এত নাথিং কাম, এত একটা কামারও হুঁতা নেই। এখান থেকে একটু পানি ঢুকবে, আমাদের ওই যে রাঙ্গামাটি, পূর্ব রাঙ্গামাটি হইয়া ওরে খাল খনন করছে, ওদিক দিয়ে পানিটা ঢুকা ফির বাংলাদেশে বন্যা। গত মাসে বাঁধের কাজ সম্পূর্ণ করার কথা থাকলেও এখনো পর্যাপ্ত জিও ব্যাগ বা ব্লক স্থাপনের মতো টেকসই ব্যবস্থা দেখা যায়নি। ফেনী পানি উন্নয়ন বোর্ড বলছে পুরো কাজ শেষ করতে আরও 3 মাস সময় লাগবে।
সীমান্তের জটিলতার জন্য শুরু করতে লেট হয়েছে। এখন হচ্ছে যে কাজটা আবার হচ্ছে যে ঠিকাদার কর্তৃক টাইম এক্সটেনশনের জন্য আমাদের ঊর্ধ্বতন স্টাফদের কাছে ওনারা অ্যাপ্লিকেশন করছে। এখন টাইম এক্সটেনশন হচ্ছে প্রক্রিয়াধীন আছে আর কি। 2024 সালে 6টি বাঁধের 99টি অংশে মেরামতের জন্য 19 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও এবারও 20টি জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 3টি জেলা। যেখানে বাঁধ সেখান থেকে মাটি তুলেই তৈরি করা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণের বাঁধ। টানা বৃষ্টি আর উজানের পানিতে ভাঙন দেখা দেয় এসব বাঁধে। স্থানীয়দের দাবি টেকসই বাঁধ নির্মাণ বন্যা নিয়ন্ত্রণের একমাত্র সমাধান। ফেনীর বল্লামুখা বাঁধ থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমরা প্রতি বছরই দেখি এই সময়টাতে ফেনী সহ এর আশপাশের এলাকায় স্বল্পকালীন সময়ের জন্য একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়। মূলত বৃষ্টির কারণে এই বন্যা পরিস্থিতি তৈরি হয় বলেই আসলে দেখা যায়। স্থানীয়রা অভিযোগ করছিলেন যে বাঁধ না থাকার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। এর স্থায়ী সমাধানে আসলে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? আসিফ টিপু, আপনি জানেন যে ফেনীতে যে 3টি নদী রয়েছে, মোহরী, কহুয়া এবং হচ্ছে সিলুনিয়া, এই 3টি নদী দিয়ে হচ্ছে ভারতের ত্রিপুরা এবং হচ্ছে যে টানা বৃষ্টি, এই উভয়ের যে পানি মিলে হচ্ছে যে 3টি নদী দিয়ে হচ্ছে প্রবেশ করে। সেই প্রবেশের ফলে হচ্ছে ফেনী সহ ফেনী, কুমিল্লা এবং হচ্ছে নোয়াখালী, এই 3টি জেলা হচ্ছে প্লাবিত হয়। আর এই নিয়ন্ত্রণ বন্যার যে নদীগুলো রয়েছে, সেই নদীর হচ্ছে পানি নিয়ন্ত্রণের জন্য বা বন্যা নিয়ন্ত্রক যে বাঁধগুলো তৈরি করা হয়েছে, এবছর 20টি বাঁধের হচ্ছে 20টি স্থানে হচ্ছে ভাঙন দেখা দেয়। আমরা এখন একটি ভাঙনের জায়গায় রয়েছি, যেই ভাঙন দিয়ে হচ্ছে এখনও কিন্তু সিলুনিয়া নদীর পানি কিন্তু এখনও প্রবেশ করছে, যে ফেনীর যে নিম্নাঞ্চলের দিকে হচ্ছে বয়ে যাচ্ছে। সেই সাথে আমি বলি যে এই বাঁধটি হচ্ছে গত 1 মাস আগে সংস্কার করা হয়েছিল, কিন্তু 1 মাস যেতে না যেতেই এবারের যে মুষলধারে যে বৃষ্টিপাত বা টানা যে বর্ষণ ছিল, সেই বর্ষণের ফলে এই বাঁধ কিন্তু আবারও ভেঙে যায়। এমনকি শুধু এরকম, আমরা এই পুরো বাঁধটি হচ্ছে আমরা ঘুরে দেখেছি, প্রায় 3টি স্থানে হচ্ছে আমরা ভাঙন দেখেছি। এরপরে যে একটি প্রধান সড়ক রয়েছে, সেই সড়কের ওই পাশেও 2টি স্থানে হচ্ছে ভাঙন আমরা পেয়েছি। প্রায় 5টি ভাঙন আমরা দেখতে পেয়েছি। এর মধ্যে হচ্ছে আগের যে ভাঙন ছিল, সেই ভাঙনে যে অতীতের যে 12 সালে এই বাঁধটি নির্মাণ করা হয়, কিন্তু এখন সংস্কারের পরও কিন্তু এই বাঁধে ভাঙন বন্ধ নেই, এমনটা কিন্তু আমরা দেখছি। আর এই পাশে যেই জায়গাটি দেখছেন, এটি হচ্ছে সিলুনিয়া যে নদী রয়েছে, সেই নদীকে ঘিরে হচ্ছে বন্যা নিয়ন্ত্রক এই বাঁধটি করা হয়েছে। তবে স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে এ ধরনের দুর্বল আকৃতির বাঁধ দিয়ে ফেনীর মূলত বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই তারা চাচ্ছেন যে সঠিক তদারকির মাধ্যমে হচ্ছে এই বন্যা নিয়ন্ত্রক বাঁধ যদি তৈরি করা যায়, সেক্ষেত্রে হচ্ছে ফেনীর বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। সেক্ষেত্রে এলাকাবাসীও সুরক্ষিত থাকবে। এই ছিল ফেনীর সিলুনিয়া নদীর পাড় থেকে আমার কাছে সবশেষ। আসিফ টিপু। আরিফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকবো। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে অর্থ বাণিজ্যের সংবাদ। জালিয়াতি ও দুর্নীতির কারণে বেড়েই চলেছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণের পরিমাণ। বর্তমানে যা 27,000 কোটি টাকা ছাড়িয়েছে, যা বিতরণ করা ঋণের 35% বেশি। এমন আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা কমিয়ে আনতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে 20 প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করতে নিয়ন্ত্রক সংস্থাকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনিয়মে জড়িত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশ্লেষকদের। ব্যাংক না হলেও ব্যাংকের মতোই গ্রাহকদের আমানত সংগ্রহ করে তারা, বিতরণ করে ঋণ। দেশে ব্যাংক বহির্ভূত এমন আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা 35টি, কিন্তু নানা অনিয়ম আর দুর্নীতিতে ডুবতে বসেছে বেশিরভাগ প্রতিষ্ঠান। হিসাব বলছে এ খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ 27,189 কোটি টাকা। গেল 3 মাসে বেড়েছে 2,100 কোটি টাকা। এর মধ্যে FAS, ফার ইস্ট, BIFC, ইউনিয়ন ক্যাপিটাল এবং ন্যাশনাল লিজিং এর বিতরণকৃত ঋণের 95% উপর খেলাপি। এছাড়া আরও 15 প্রতিষ্ঠানের অবস্থা খুবই নাজুক। তারল্য সংকটে আমানতকারীদের দায় পরিশোধের সক্ষমতা হারিয়েছে তারা। ঋণের উচ্চহার ও ন্যূনতম মূলধন সংরক্ষণে ব্যর্থতায় চরম সংকটে এসব প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে উপযুক্ত ব্যাখ্যা চেয়ে এবং এ অবস্থা হতে উত্তরণের জন্য তাদের কর্মপরিকল্পনা জানতে চেয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাদের যে প্ল্যানিংটা
সেই প্ল্যানিং যদি বাংলাদেশ ব্যাংকের কাছে গ্রহণযোগ্য মনে হয় তবে তাদের ক্ষেত্রে এক ধরনের সিদ্ধান্ত নেবে। আর যদি গ্রহণযোগ্য মনে না হয়, যে মনে হয় যে অবাস্তব বা কাল্পনিক, যেটা অ্যাচিভেবল না, এরকম কিছু টার্গেট তারা নিজেরাই ফিক্স করে দিচ্ছে, সেক্ষেত্রে ভিন্নরূপ সিদ্ধান্ত গ্রহণ হতে পারে। এই অর্থনীতিবিদের মতে যে উদ্দেশ্যে এসব প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছিল তা পূরণে ব্যর্থ হয়েছে। এমনকি দেশের অর্থনীতিতে যে ভূমিকা এবং ব্যাংকিং ব্যবস্থায় কোনো বৈচিত্র্যও আনতে পারেনি তারা। আর্থিক বাজারে বৈচিত্র্য আনবে, স্পেশালি আপনার লায়াবিলিটি মার্কেটে নতুন ধরনের প্রোডাক্ট আনবে, নতুন ধরনের ডিপোজিট আনবে বা নতুনভাবে ফান্ড মোবিলাইজ করবে, তাই না? নন ব্যাংকগুলো করছে, মানুষের কাছ থেকে কিছু ফিক্সড ডিপোজিট নিছে বা বিভিন্ন জায়গা থেকে বড় করেছে, করে আবার ওই লোকগুলোই, কারণ নতুন করে আর ব্যাংকের লাইসেন্স পাচ্ছে না, আবার ওই লোকগুলো এখান থেকে টাকাগুলো মারার জন্য এই কাজটা করছে। তো এখন কি করা যায়? এখন আমার মতে তো এগুলো সব মানে অল নন ব্যাংক ফাইন্যান্স বন্ধই করে দেওয়া উচিত। এর আগে গেল ডিসেম্বরে 35 নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ছিল 25,089 কোটি টাকা, যা এনবিএফআই খাতের মোট বিতরণকৃত ঋণের 33.25%। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেফনিল ফেস মাস্ক।